হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ যে টপিকটা নিয়ে আলোচনা করবো দেখো খুব সুন্দরভাবে স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে। চর্যাপদ পুঁথির একটা সংক্ষিপ্ত পরিচয় আছে ক্লাসে কিন্তু তোমাদের সঙ্গে আমি করবো। ঠিক আছে, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা ছোট্ট করে ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে যে সুযোগ সুবিধা আছে সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি চর্যাপদ পুঁথির একটা সংক্ষিপ্ত পরিচয় আছে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। ঠিক আছে, খুবই একটা ছোট্ট আলোচনা। দেখো কি বলছে, হরপ্রসাদ শাস্ত্রী। প্রথমেই বলি চর্যাপদ পুঁথি যে রয়েছে, যেটা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ পুঁথিকে বলা হয়। এবং এই চর্যাপদ পুঁথি কে আবিষ্কার করলেন, কোথা থেকে আবিষ্কার করলেন, প্রথমেই নাম চলে আসছে হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সালটা দেখো 1907, যেখানে নেপালের রাজদরবার থেকে একটি পুঁথি আবিষ্কার করে এবং সেটি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ, কোন সাহিত্য পরিষদ? বঙ্গীয় সাহিত্য পরিষদ, সেখান থেকে প্রকাশিত হয়। হরপ্রসাদ শাস্ত্রী 4খানা পুঁথিকে একত্রিত করে 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৈধ গান বা দোহা নাম দিয়ে সেটি প্রকাশ করে। তাহলে আমরা বুঝতে পারলাম কোথা থেকে প্রকাশ হলো, নেপালের রাজদরবার থেকে একটা পুঁথি আবিষ্কার করা হলো। ঠিক আছে, এবং সেটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হলো এবং সেখানে কি করলেন, হরপ্রসাদ শাস্ত্রী 4টা পুঁথিকে একত্রিত করে 1000 বছরের পুরনো গান, বাংলা ভাষার বৈধ গান বা দোহা নাম দিয়ে কিন্তু সেটা প্রকাশিত করলেন। এবং এই যে পুঁথিটা যে রয়েছে চর্যাপদ পুঁথিটা, যেটা তাল পাতায় লেখা ছিল। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে, কোন পাতায় লেখা ছিল, কটি পদ ছিল, কি কালিতে লেখা ছিল। ঠিক আছে, যেখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এই চর্যাপদ পুঁথিটি তালপাতায় লেখা এবং 50টি পদের মধ্যে কিছু পদ নষ্ট হয়ে গেছে। তাহলে মোট যদি বলি আমরা পদ সংখ্যা ছিল 50টি এবং সেখান থেকে কিছু পদ কিন্তু নষ্ট হয়ে গেছে। 46.5টি পদ উদ্ধার করা গেছে। ঠিক আছে, তাহলে 46.5টি পদ সেখান থেকে পাওয়া গেছে। এবং পুঁথির যে পৃষ্ঠা সংখ্যা, এগুলো কিন্তু আসে শর্ট কোশ্চেনের মধ্যে। পুঁথিটির যে পৃষ্ঠা সংখ্যা সেটা 69 ছিল এবং পুঁথিটি কোন কালিতে লেখা ছিল? লাল কালিতে। একটুক্ষণ আগে বললাম কালিটার জায়গাটা কিন্তু আসে এবং নাগরী হরফে লেখা ছিল সেটা। তার সঙ্গে এই যে পুঁথিটা যে আছে, শুরুতেই বাদিকের ওপরে একটি বর্ষ লেখা থাকে। ঠিক আছে, যথাসম্মত কি থাকে? 741 জম্বাদ। এইভাবে কিন্তু পুঁথিটার শুরুতেই বাদিকে কিন্তু লেখা থাকবে একটি বর্ষ। এবং কি বলছে যে পুঁথির দুদিকেই লেখা আছে, যেখানে আসলে সেগুলো হচ্ছে গান, বলতে চর্যা গান কিন্তু বলা হয়ে থাকে। তবে পুঁথির গানের সঙ্গে টিকার গানের কিন্তু অনেক জায়গায় মিল নেই। ঠিক আছে, তাহলে শুরুতে যে চর্যাপদের পুঁথি ছিল সেটার সঙ্গে কিন্তু টিকার গানের কিন্তু মিল ছিল না, অনেক জায়গায় অমিল ছিল। সেই জন্য ডক্টর নির্মল দাস কি বলেছেন যে সম্ভবত গোড়ার দিকে গানের পুঁথি ও টিকার পুঁথি সেটা আলাদা আলাদা প্রচলিত ছিল, পরে শিক্ষা কেন্দ্রগুলিতে মানে সেগুলো ব্যবহারের সুবিধার জন্য কিন্তু সেই জিনিসটা যে রয়েছে এই পুঁথি একটি আধারে কিন্তু গান এবং তাদের টিকা যে আছে সেটা সংকলন করার রীতি কিন্তু চালু হলো। ঠিক আছে, তাহলে কিভাবে এই পুঁথি কোথা থেকে আবিষ্কার হলো এবং সেখানে কিভাবে কোন হরফে কোন কালিতে লেখা ছিল এবং গান আর টিকা পরে কিভাবে মিশ্রণ করে কোন বঙ্গীয় সাহিত্য পরিষদ মানে কোন সাহিত্য পরিষদ থেকে সেটা প্রকাশ হলো, সেই নিয়ে কিন্তু একটা সংক্ষিপ্ত আলোচনা আছে ক্লাসে। আমার এতটাই ছিল, আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।